ট্রিলির পড়ার পাশাপাশি সাম্প্রতিক বিষয়গুলো কিভাবে বিশ্লেষণমূলকভাবে পড়তে হয় তা আজকে দেখব আমরা। বিসিএস প্রিলি লিখিত ভাইভা কম্বাইন্ড ব্যাচ অ্যাম্বিডেক্সট্রাসের অ্যাসাইনমেন্টের অংশ এটি, যেখানে আমি সাম্প্রতিক থাইল্যান্ড ক্যাম্বোডিয়া সংঘাত নিয়ে আলোচনা করেছি। ব্যাচ অ্যাম্বিডেক্সট্রাসের বিস্তারিত দেখুন ভিডিওর ডেসক্রিপশনে। যে ভাইয়া এটা যে আপনি আমাদেরকে দিলেন এটা আমরা কোথায় কাজে লাগাবো, এবার আমি আসি এটা আপনাদের কোথায় কাজে লাগবে সেটা। মনে করেন আপনার কাছে কোশ্চেন আসছে যে বাংলাদেশের ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ অর্থাৎ জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ অফ বাংলাদেশ। ওকে, আপনার রিটার্নের মধ্যে মনে করেন লিখতেছেন যে বাংলাদেশের জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ, অথবা আপনি ব্যাংকের কোনো একটা রিটার্ন দিচ্ছেন, অথবা আপনি অন্য যে কোনো গভর্নমেন্ট জবের কোনো একটা রিটার্ন দিচ্ছেন। সো আপনি যখন লিখবেন যে বাংলাদেশের জিও পলিটিক্যাল একটা ভালো চ্যালেঞ্জ হচ্ছে ইউএসএ এবং চায়না রাইভালরি, ইউএসএ এবং চায়না রাইভালরি, এটার মধ্যে বাংলাদেশকে ব্যালেন্স করতে হয়। এবং একদম রিসেন্ট এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ক্যাম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে সাম্প্রতিক যে সংঘাত, এই সংঘাতেও আমরা দেখেছি যে ক্যাম্বোডিয়াকে চায়না এবং থাইল্যান্ডকে ইউএসএ ব্যাকিং করেছে, যার ফলশ্রুতিতে এই সংঘাতটা বা এই কনফ্লিক্টটা আরও অনেক বেশি এসকেলেট করেছে থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়ার কারেন্টলি যে সংঘাত। এবং এই সংঘাতটা হচ্ছে, আপনারা জানি না যে প্রিয়া বিহার মন্দির আছে একটা, এই প্রিয়া বিহার মন্দিরের একটা খুবই ইন্টারেস্টিং কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে অনেকটা এরকম যে থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়া এরা তো হচ্ছে প্রতিবেশী দেশ। আপনারা যারা হচ্ছে অ্যাসাইনমেন্ট করতে পারেন নাই, একদম ডোন্ট ওয়ারি। ক্যাম্বোডিয়া, আচ্ছা ক্যাম্বোডিয়া, আচ্ছা আপনারা যারা অ্যাসাইনমেন্ট করতে পারেন না, এটা নিয়ে কোনো ওরি নেই, মানে কোনো সমস্যাই নেই। থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়া এই দুটোই হচ্ছে কি, এই দুটোই হচ্ছে একেবারে প্রতিবেশী দেশ। এবং থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়া একটা জয়েন্ট তারা ডিমার্কেশন অর্থাৎ হচ্ছে বাউন্ডারি ডিমার্কেশন একটা কমিশন গঠন করে, যে তারা হচ্ছে তাদের সীমান্তবর্তী যে সীমান্ত যেটা, সেই সীমান্তটাকে তারা আইডেন্টিফাই করবে এবং যৌথভাবে। সো এটা যখন করে, থাইল্যান্ডের একটা মন্দির, মানে হচ্ছে দুইটা কমিশনই দেখা গেছে এই মন্দিরটা থাইল্যান্ডের, বাট এটা ক্যাম্বোডিয়ার পাশে পড়ে গেছে, এদিকে ক্যাম্বোডিয়া আর এদিকে থাইল্যান্ড, বাট মন্দিরটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ওন করে হচ্ছে থাইল্যান্ড। তো এরপরে কি হইলো, থাইল্যান্ডে তো আপনারা জানেন থাইল্যান্ডে কোনো উপনিবেশ ছিল না, বাট ক্যাম্বোডিয়া কাদের উপনিবেশ ছিল? ক্যাম্বোডিয়া হচ্ছে ফ্রেঞ্চের উপনিবেশ ছিল। তো এখন এই ক্যাম্বোডিয়ার ওই যে মন্দির, ওই মন্দিরের উপরে ফ্রেঞ্চের পতাকা অর্থাৎ ফ্রান্সের পতাকা ঝুলানো ছিল। তার মানে এটা ডিনোট করে যে ডিমার্কেশনের পরে এটা ক্যাম্বোডিয়ার যেহেতু অংশ পেয়ে গেছে এবং তারা দুজনেই মিলে যৌথভাবে ওই ডিমার্কেশনটা করছে, তারা হচ্ছে ল্যান্ড বাউন্ডারিটা তারা দিছে, এবং দেওয়ার পরে এটা ক্যাম্বোডিয়ার পোর্শনে তারা ভুলবশত ফেলে দিছে, বাট এটা নিয়ে কেউ কোনো কথা বলে নাই। ক্যাম্বোডিয়া ওই মন্দিরের উপর তাদের ওই ফ্রেঞ্চ পতাকা ঝুলে রাখছে, বিকজ তাদের কলোনিয়াল মাস্টার ছিল ফ্রেঞ্চ। এখন থাইল্যান্ডের রাজা বা থাইল্যান্ডের প্রিন্স, সে 2-3 বার হচ্ছে ওই মন্দিরটাতে ঘুরতে গেছে, প্রিয়া বিহার মন্দির যেটা, সেটাতে ঘুরতে গেছে। এবং ঘুরতে যেয়ে সে কিন্তু সেটাও দেখছে যে তাদের ওই মন্দিরের উপর ফ্রেঞ্চ পতাকা ঝুলানো আছে, বাট সেটা নিয়ে কোনো কথা বলে নাই। তো এরকম হয়েছে, খুব ভালো কথা। এরপর 1962 সালে এসে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করছে। কোনটা? ওই প্রিয়া বিহার মন্দিরটা। এখন এটাকে যখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করছে, এটাতে বেশ কিছু ইনভেস্টমেন্ট পাওয়া যাবে, এটা সংরক্ষণের জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হবে। তখন হচ্ছে থাইল্যান্ডের আরেকটা টনক নড়ছে, বলে ওহো আমরা তো একটা মিস্টেক করে ফেললাম, যে ওই মন্দিরটা তো আসলে আমাদের, এই ইনভেস্টমেন্টগুলো তো আমাদের পাওয়ার কথা ছিল, বা এই ঐতিহ্যের মানে গর্ব তো আমাদের হওয়ার কথা ছিল, বাট এটা ক্যাম্বোডিয়া পেয়ে গেছে। সো তখন তারা আইসিজেতে মামলা করে বলে যে এই মন্দিরটা আসলে আমাদের, ওই ল্যান্ড বাউন্ডারি যখন আমরা ডিভাইড করি তখন ভুল হয়েছিল, এবং ভুল হওয়ার পরে এটা ক্যাম্বোডিয়াতে পড়ে গেছে, এবং এটা এখন ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করছে, এটা অ্যাকচুয়ালি আমাদেরকে যাতে দিয়ে দেওয়া হয়। তখন আইসিজে একটা মানে ভেরি নোটেবল, আপনারা যারা ইন্টারন্যাশনাল ল স্টুডেন্ট আছেন, ভেরি নোটেবল একটা ডিসিশন দেয়। সেই ডিসিশনটা হচ্ছে, যদি এমন হয় আপনার নিজের সম্পত্তি কিন্তু অনেক দিন ধরে অন্য কারো দখলে আছে, তাইলে এটা এখন আর আপনার সম্পত্তি নাই, এটা হচ্ছে আরেকজনের সম্পত্তি হয়ে গেছে। সো আইসিজে বলে, সরি থাইল্যান্ড, যে তুমি হচ্ছে অনেক দিন ধরে এটা মানে তোমরা নিজেরাই এটাকে ভাগাভাগি করছো, এটা নিয়ে কখনোই কথা বলো নাই, আর এত বছর পরে এসে যখন দেখছো যে এটাতে একটা স্বার্থ, একটা ইন্টারেস্ট একটা মানে মানে জড়িত হয়েছে, তখন এসে তুমি মনে করো যে এটা নিয়ে এখন নাক গলাইতেছো, এটা তোমার, তুমি এটা পাবা না। সো আইসিজে রুলিংটা দেয় হচ্ছে ক্যাম্বোডিয়ার পক্ষে এবং থাইল্যান্ডের বিপক্ষে। এই বিষয়টা ছিল। দেন হচ্ছে ওই অস্পষ্ট সীমানা যেটার কথা বললাম, ওই অস্পষ্ট সীমানা হচ্ছে ফ্র্যাঙ্কো সিয়ামিজ ট্রিটি একটা ছিল, সেটাতে হচ্ছে কিছু অংশের যে সীমানা সেটার মধ্যে কিছু অস্পষ্টতা ছিল। এবং রিসেন্টলি দেখা যায় যে ক্যাম্বোডিয়ান একজন সৈন্যকে বর্ডারে হচ্ছে মেরে ফেলা হয়। তো এটা নিয়ে হচ্ছে একটা টেনশন এসকেলেশন হয়। এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ক্যাম্বোডিয়া এবং থাইল্যান্ড এই দুটো এত শান্তিপ্রিয় প্রতিবেশী দেশ, কিন্তু প্রবলেম হচ্ছে থাইল্যান্ড ইজ ব্যাকড বাই ইউএসএ এবং ক্যাম্বোডিয়া ইজ ব্যাকড বাই চায়না। সো এখানে আসলে
মানে থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়ানা যতটুকু বেশি মানে নিজেরা হচ্ছে এটাতে ইনভলভ হইতেছে কনফ্লিক্টে, তার থেকে বেশি চায়না এবং ইউএস এর হাত এখানে আছে এই দুটোকে বেশি মানে অস্থিরতা বা এখানকার কনফ্লিক্টটা তৈরি করার জন্য। অ্যাকচুয়ালি চায়না চাচ্ছে এটা যেহেতু তার এরিয়ার কাছাকাছি, ওটার মধ্যে তারা ইনফ্লুয়েন্সটা তৈরি করার জন্য। অন্যদিকে ইউএসএ চাইতেছে যে চায়না যাতে এখানে ইনফ্লুয়েন্স তৈরি করে তারা যাতে হেজিমন না হইতে পারে। এখানে মোটামুটি বাদবাকি জিনিসগুলো দেওয়া আছে। রিসেন্ট যে অবস্থা আপনাদের পেপার কাটিংয়ের, ওই যে বর্তমান যে সিচুয়েশন, কতজন মারা গেছে, থাইল্যান্ডের সামরিক শক্তি, ক্যাম্বোডিয়ার সামরিক শক্তি, দুটোর মধ্যে তুলনা, মার্কিন সম্পর্ক কেমন, ক্যাম্বোডিয়া চীন সম্পর্ক কেমন, এবং সামরিক ক্ষমতা কেমন, ভৌগোলিক অবস্থান এবং ভবিষ্যৎ সংঘাতের মানে চিত্র কেমন হতে পারে। এবং আজকে একদম রিসেন্ট নিউজ আপনারা সবাই আশা করি জানেন যে এটাতে কিন্তু একদম সিজ ফায়ার এর করা হয়েছে, যে মানে তারা এখন আর সংঘাতের দিকে যাবে না। তো তারা হচ্ছে কি করবে, তারা হচ্ছে এই মানে সিজ ফায়ারে চলে গেছে, যে তারা এখন আর কোনো সংঘাতে যাবে না। তো এটার ফ্রেশ কপি এখানে তো আমি দেখাদেখি করলাম, এটার ফ্রেশ কপিটা আমি আপনাদেরকে হচ্ছে দিয়ে দিব। সো এইটা আপনারা কোথায় কাজে লাগাবেন, এটা আপনাদের আসলে কাজে লাগাবেন, যেমন আপনারা মনে হইতে পারে যে ভাইয়া এটা যে আপনি আমাদেরকে দিলেন এটা আমরা কোথায় কাজে লাগাবো। এবার আমি আসি এটা আপনাদের কোথায় কাজে লাগবে সেটা। মনে করেন আপনার কাছে কোশ্চেন আসছে যে বাংলাদেশের ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ, অর্থাৎ জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ অফ বাংলাদেশ। ওকে, আপনার রিটার্নের মধ্যে মনে করেন লিখতেছেন যে বাংলাদেশের জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ, অথবা আপনি ব্যাংকের কোনো একটা রিটার্ন দিচ্ছেন, অথবা আপনি অন্য যে কোনো গভর্নমেন্ট জবের কোনো একটা রিটার্ন দিচ্ছেন। সো আপনি যখন লিখবেন যে বাংলাদেশের জিও পলিটিক্যাল একটা ভালো চ্যালেঞ্জ হচ্ছে ইউএসএ এবং চায়না রাইভালরি, ইউএসএ এবং চায়না রাইভালরি, এটার মধ্যে বাংলাদেশকে ব্যালেন্স করতে হয়। এবং একদম রিসেন্ট এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ক্যাম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে সাম্প্রতিক যে সংঘাত, এই সংঘাতেও আমরা দেখেছি যে ক্যাম্বোডিয়াকে চায়না এবং থাইল্যান্ডকে ইউএসএ ব্যাকিং করেছে, যার ফলশ্রুতিতে এই সংঘাতটা বা এই কনফ্লিক্টটা আরও অনেক বেশি এসকালেট করেছে, এই সীমান্ত উত্তেজনা অনেক বেশি বেড়েছে। এটা বাংলাদেশের জন্য একই রকমভাবে এই দুইটা যে এখন কারেন্টলি ইউএস এবং চায়না, এই দুজনের মধ্যে যে ব্যালেন্স করা, এটা স্টিল আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ। তো এভাবে যদি আপনি অ্যাড্রেস করেন, দেখেন আপনি সেম কোশ্চেনটা সবাই লিখবে যে বাংলাদেশ হচ্ছে ইউএস এবং চায়নার মধ্যে আমাদেরকে ব্যালেন্স করতে হবে, বাট আপনি একটা রিসেন্ট এক্সাম্পল এখানের মধ্যে দিতে পারবেন। সাথে করে আপনি যখন চায়না এবং থাইল্যান্ডের এক্সাম্পল দিবেন, আপনি যদি প্রিয়া বিহার মন্দিরের কথা বলে দেন, তাইলে তো মনে করেন যে আরো ভালো। অথবা আপনি যখন এক্সাম্পল দিবেন তখন দুই দেশের সামরিক শক্তি সম্পর্কে একটা সেন্টেন্স বলে দিলেন, তাহলে আপনার ওটার মধ্যে কিছু একটা ডেটাও চলে আসলো।